বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com নিউজ স্টার ভবন, এনএসটিভি স্টুডিও, ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে, অর্থাৎ আমাদের বেনাপোল যেটা স্থায়ী স্টুডিও এবং গোলদার সিটি জামে মসজিদ হোটেল বেনাপোল আবাসিক, ওখান থেকে এই অনুষ্ঠানটি ভার্চুয়ালি পরিচালনা করছেন ক্যামেরার পিছনে অ্যাসিস্ট্যান্ট ভার্চুয়াল এডিটর হাফেজ রিফাত আহমেদ। আজ অনুষ্ঠান এখানকার পরিচালক এবং উপস্থাপক মুস্তাফিজুর রহমান গোলদার। আমার এখানে উপস্থিত আছে সিনিয়র সাংবাদিক শেখ কামাল উদ্দিন এবং আমার আজ থেকেই আর কি সাংবাদিক আকবর হোসেন সেলিম। এখানটায় এখন আমাদের নিয়মিত যে মঙ্গলবারের অনুষ্ঠান, টক শো অনুষ্ঠান। আজকের বিষয় ট্রাইব্যুনালের যে 25 জনের সাজা প্রদান করা হলো, এই বিষয়ের উপর সাজা প্রদান না, আটক করা হলো আর কি। তো আটক ট্রাইব্যুনাল থেকে বলছে যে ব্যাপার এটা আটক, তো সেনাবাহিনী বলতেছে যে তাদের তত্ত্বাবধানে আছে। এই বিষয়ের উপরে আজকে আলোচনা অনুষ্ঠান। এখানে আপনাদের আমি বলি, আমি তো 38 বছর এই যে আইন প্র্যাকটিসটা করি মাননীয় উচ্চতর আদালতের অ্যাপিলেট ডিভিশনে। আমার এখন চলমান মামলা আছে 4টি, রাষ্ট্র বনাম আমি বা আমার প্রতিষ্ঠান। ইতিপূর্বেকার ডিএলআরও আছে একাধিক। 111-এর সময় আমি মামলা করেছি প্রায় শতাধিক আর কি, ওই যে রিট মামলা, সেই হিসাব দিয়েই। এবং এই যে সামরিকদের যে মার্শাল কোর্ট, এই জায়গাটায় যে দেশ স্বাধীন হয়েছে 1971 সালের 16ই ডিসেম্বর, সংবিধান এক্সিকিউশন পাই 1972 সালের 16ই ডিসেম্বর। সেই 1972 সালের 16ই ডিসেম্বর থেকে 25 অক্টোবর 2025 পর্যন্ত 54 বৎসর চলমান। এই 54 বৎসরেই কিন্তু মিলিটারিদের মার্শাল কোর্ট আছে আর কি। এই মিলিটারিদের বিচার, সালিশ, সাজা, শাস্তি সবকিছুই এখানটাই হয়। এর মধ্য থেকে আবার যেগুলো আর কি জেনারেল বাহিরের আর কি বাংলাদেশের আদালতের, সেটা নিচের কোর্ট, উপরের কোর্ট, হাইকোর্টের বিচারযোগ্য, আপিলযোগ্য, সেগুলো তখন ওই এই যে মার্শাল কোর্ট থেকে আর কি ওই বাদী বিবাদী বা স্টেক হোল্ডার সাক্ষীরা তখন এই সাধারণ বাংলাদেশের কোর্টে বের হয়ে এসে আদালতে এই যে জায়গাটায় উপস্থিত হন এবং মামলাটার আপিল করেন, রিভিউ করেন বা নতুন করে আবার কোনো রিভিউ মামলা করেন। তাজুল ইসলাম সাহেব এখানে বলা হচ্ছে সে স্বঘোষিত, কাউকে বলার কোনো স্কোপ নাই। আমার জানা মতে আইন প্র্যাকটিস করার কারণে আমি যতটুক জানি আর কি, আমি সেই 1982 সালের এরশাদ সরকারের, আমার বাড়িটা বেনাপোল সিটির গোলদার সিটিতে, আমি 1971 সালের রণাঙ্গনের একজন এই যে মুক্তিযোদ্ধা। এইটি আমার সনদ। আমার পিতা মরহুম হাজী মধুগুল্লাহ মুক্তিযোদ্ধা ছিলেন, আমার মাতা মরহুমা হাজী বেগম খাইরুন্নেসা মুক্তিযোদ্ধা ছিলেন। সেই হিসাব দিয়ে মিলিটারি তাদের অফিসারদেরকে আর কি তারা আইনের আওতায় নিয়েছেন। অভিযোগের ভিত্তি ছিল কি? অভিযোগের ভিত্তিটা ছিল তারা ছাত্র জনতার আন্দোলনে আর কি, ছাত্র জনতার আন্দোলনে যত অনৈতিকতা হয়েছে, খুন গুম হয়েছে, মারামারি হয়েছে, গোলাগুলি হয়েছে, তাদের সহযোগিতা করেছে। তাদের পদমর্যাদাটা নিচে হচ্ছে মেজর, ওপরে ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল পর্যন্ত। এর ভিতরে যখন মিলিটারির পক্ষ থেকে তাদের অভিযোগের ভিত্তিতে তাদের রিকুইজিশন দিয়ে বলা হয়েছে তোমরা এক জায়গায়, এইটা তোমাদের হেফাজতখানা করা হয়েছে, এখানে হাজির হও। হাজির হওয়ার মতো 14 জন এখানে হাজির হয়েছে, আর একজন বাড়িতে তার ছেলে মেয়েকে, এটা আমি এই টেলিভিশনে দেখলাম আর কি। আইএসপিআর এর মেজর জেনারেল যে ঘোষণাটি দিচ্ছেন, উনি বাড়ির থেকে বের হয়ে আর এরপরে তার যেখানে উপস্থিত হওয়ার কথা ক্যান্টনমেন্টের হেফাজতখানা, এটা জেলখানা নয়, এটা হেফাজতখানা, যেটাকে বলা হয় ওই যে আয়নাঘর বা এই সেভ হোম বা এখানটার টর্চার সেল, এর যে কোনো একটা বলতে পারেন আর কি। আয়নাঘরও বলতে পারেন, টর্চার সেলও বলতে পারেন, সেভ হোমও বলতে পারেন। বাংলায় বলতে গেলে মিলিটারিদের হেফাজতখানা। এইটা ওই সাধারণ জেলখানায়ও হেফাজতখানা আছে আর কি, যাদের নামে জেলখানায় নিয়েই ভরে দিয়েছে আর কি। ওই যে আনসারদের নিয়ে
475 জনকে জেলখানায় ভরে নিল না, তখন তারা ঢাকা সেন্ট্রাল জেলটাকেই আর কি, এখন তো সেন্ট্রাল জেল কেরানীগঞ্জ, তাদের এই জেলখানাটা আনসারদের 475 জন তো যে কোনো জায়গায় রাখা যায় না, হেফাজত খানা বানাইলো। এর পরের দিন মামলা হয়েছে, সাক্ষী শপথ হয়েছে, তারপরে তাদের স্ব জেলখানায় প্রেরণ করা হয়েছে। তো এই মিলিটারিদের যেহেতু 54 বছর পূর্ব হতে এই সিস্টেমটাই আছে, তাদের এই জায়গাটাই তাজুল ইসলাম কথা বলার অর্থই হলো অযোগ্যতা, সে নিজের অযোগ্যতা, অ্যাবাউট সেলফনেস পারপাস ডিসকোয়ালিফাইড এনি কাইন্ডস অফ কোর্ট প্রসিডিওর। কোর্ট প্রসিডিওর অর্থাৎ যখন কোনো মামলা নির্ধারিতভাবে হয় না, তার উপরে যখন কেউ কথা বলেন, আবার এই যে এই কোর্ট প্রসিডিওর অর্থ যখন নির্ধারিত কোর্টের জায়গায়, মিলিটারিদের তো নির্ধারিত কোর্টেই তাদেরকে ডাকা হয়েছে, কাজেই এই জায়গাটায় বাইরের কোনো কোর্ট, সে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হোক, হাইকোর্ট হোক, সুপ্রিম কোর্ট হোক, জেলা কোর্ট হোক, এখান থেকে কথাটা কিন্তু বলতে পারে না। আজকে আমি দেখলাম 1 ঘন্টা ধরে বিটিভিটাই কিন্তু এই তাজুল ইসলাম সহ, আমি এই আইসিটি অ্যাক্ট আকারে আর কি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের 2018 সালের আইন বরাবর, তথ্য মন্ত্রণালয় সচিব বরাবর আমি এই যে তাজুল ইসলামের নামের ওপরে, তাজুল ইসলাম অ্যাডভোকেট কিনা আমি জানি না, তার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই যে প্রসিকিউটর হওয়ার মতো যোগ্যতা আছে কিনা তাও জানি না। এটা নিয়ম হচ্ছে যখন এইরকম প্রধান কেউ হবেন, তার ঘোষণাটি প্রথমেই শপথ নেওয়ার পূর্বেই বলতে হবে, আমি তাজুল ইসলাম, আমি এতদিন থেকে আইন পেশা বার কাউন্সিল ফেস করেছি, আমি কি এলএলবি পাস, আমি কি ঢাকা বিশ্ববিদ্যালয় এলএলবি পাস, এলএলএম পাস, আমি বিদেশের কোনো আন্তর্জাতিক আদালতের একটি মামলারও আমি কোনো প্রসিকিউটর, সাক্ষী বা স্টেক হোল্ডার বা মেলাইস উপাদান ছিলাম কিনা, এটার কোনোটাই ছিল না। আমি যেহেতু আইনজীবী, আর আমি যেটা আরো জেনেছি, যখন মার্শাল্লাহ চলমান থাকে তখন নতুন করে কোনো মামলা মকদ্দমা, তখন নতুন করে কোনো সাক্ষী শপথ, তখন ওই যে পুস্তক আকারে বিডাব্লু পিডাব্লু বইয়ের থেকে নিয়ে সাক্ষী এবং সাধারণ জনগণের সাক্ষী, পাবলিক উইটনেস যারা উপস্থিত নাই, এইটা সাক্ষীর মানেই হচ্ছে যদি সাক্ষীর পক্ষে উচ্চতর আদালতের ডকুমেন্টস হিসাবে উপস্থাপন করতে হয়, তাহলে এখন এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এ কি অ্যাপিলেট ডিভিশনের বাইরে, ভিতরে, না সরাসরি, যে জায়গাটাই হোক না কেন, ওই যে তাজুল ইসলাম প্রসিকিউটর হিসাবে এই যে পিডাব্লু বিডাব্লু হিসাবে, অর্থাৎ বুকস উইটনেস, পাবলিক উইটনেস হিসাবে এইটা আর কি বয়ানটা পাঠ করতে পারেন না, এটা এনএক্সের আকারে জমা দিবে। এই যে ইন্টারন্যাশনাল পাবলিক প্রসিকিউটর হিসাবে নয়, এখানে ইন্টারন্যাশনাল যেটা আমাদের আদালত হয়েছে আর কি, অপরাধ ট্রাইব্যুনাল, ক্রাইম ট্রাইব্যুনাল, এখানে একজন সেক্রেটারি বা সচিব আছে, তার কাজটা কি? তাহলে তো তার এখানে কোনো কাজ নাই। এটা কিন্তু ব্যত্যয় শুধু না, আমরা যারা আপনারা সুধী ব্যক্তি, সাংবাদিক, বুদ্ধিজীবী আর পরজীবী অর্থাৎ যারা সরকারকে, রাষ্ট্রকে, ব্যক্তিকে, প্রতিষ্ঠানকে বুদ্ধি দিয়ে টাকা রুজি করে, এরা হইলো পরজীবী। আমরা কারা? আমার এই বাড়িটা, ভবনটা নিজের যদি না হয়তো, চ্যানেল নিজের না হয়তো, একটা 20 মিনিটের প্রোগ্রাম করতে গেলে 9 গ্রুপের লোকজন, এখানটায় আমার ডেইলি বেসিস হাজিরাই দিতে হয় 13,500 টাকা। আর এই যে যেগুলো টেরিস্টোরিয়াল টেলিভিশন, যেরকম এনটিভি, RTV, এই জায়গাটায় খরচ হয় প্রায় 70,000 টাকা। আর আমাদের বিটিভিতে খরচ হয় 1,05,000 টাকা। এটা তো সরকার দেয়, যে কারণে গায়ে বাঁধে না। আমার এই চ্যানেলটা, এইটা যদি আমি তো এই জন্যই চালাতে পারছি, তারপরেও বন্ধ করে দিয়েছিল। আমি এখন এইটা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের, আমাদের তো প্রধান উপদেষ্টা, ওনার তালিকাভুক্ত হয়েছে, যেটা এনসিপি, নাহিদ ইসলামের এই এনসিপির তালিকাভুক্ত হয়েছে। এবং মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়, হি ইজ ভেরি নাইস ম্যান, গুড ম্যান, অনেস্ট ম্যান এবং অর্থবিত্তওয়ালা লোক। এই জায়গাটায় ওনার অন্য কি আছে না আছে ওই দিকে আমরা যাব না। আমরা যেহেতু ছাত্র জনতা সরকারের সাথে ছিলাম, এখনো ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের সাথে আছি। মিলিটারি মহোদয় এখানে যে প্রধান ওয়াকারুজ্জামান সাহেবের সাথেই আছি। উই আর আন্ডার মার্শাল্লাহ। এখানে আমি কারোর কোনো কথাটাই নিতে রাজি না। এখন ওয়াকারুজ্জামান সাহেব বলুক, এই যে কথাটা তাজুল ইসলাম বলছে, এই মিলিটারিদের যাতে ধরে রাখা হয়েছে,
এটা কোনো কিছুই করে নাই, ঠিক হয় নাই, সঠিক হয় নাই, বেঠিক হয় নাই, ওই কথাটাই আমি নিব। আমরা উই আর আন্ডার মার্শাল্লাহ। এখানটায় আমি আর এই বিষয়টার উপরে বেশি কিছু বলবো না, বলা যাবেও না। তারপরেও ব্যত্যয় যদি কিছু হয়, এই বইটির আমি অথর, যদি কিছু ব্যত্যয় হয় দেন দেয়ার উইল বি নন কোট। এই জায়গাটাই এটা কেউ কোট করলেও কাজে আসবে না, আর এটা নন কোট হিসাবেই যদি কেউ পড়ে নিয়ে এটা নন কোট ধরে নাই নিবে, কোড হিসাবে অন্যগুলো যেগুলো আইনের সাথে, রাষ্ট্রের সাথে, জনগণের সাথে, আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সাথে, এই যে মিলিটারিদের সামরিক প্রশাসকের যে ট্রাইব্যুনাল, এটা 54 বৎসরের, এখানকার যেগুলো আছে এগুলোর কোনো ব্যত্যয়ও নাই, নন কোড নাই। এগুলো নিয়ে কোট করে আপনারা কথা বলতে পারেন। আর তাজুল ইসলাম যে এখানটায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই যে এখানকার চিফ প্রসিকিউটর হিসাবে এলিজেবল নয়, আমি 38 বৎসরের আইনজীবী হিসেবে দায়িত্ব নিয়েই এটা এখানটায় আমি উপস্থাপন এবং মাননীয় প্রধান বিচারপতি বরাবর অভিযোগ আকারে উপস্থাপন করলাম। আমার পক্ষ থেকে আজকের এই যেটা আপনার মিলিটারিদের উপরের প্রোগ্রাম শেষ করলাম। এখন আমাদের নিয়মিত যে প্রোগ্রাম 1971 সাল রণাঙ্গন মুক্তিযুদ্ধ, আমি শুধু এখানটাই জিয়াউর রহমান সাহেব বঙ্গবন্ধুর পক্ষে যে ভাষণটি পাঠ করেছিল আমার মতো করে সংক্ষেপ করে নিয়েছি। বহির্বিশ্বের মানুষ, বাংলাদেশের ছাত্র জনতার, সরকারের যারা আর কি এই দেশের, এরা এই বাচ্চা ছেলেরা কিন্তু রাজাকার বোঝে না, পিস কমিটি বোঝে না, আল বদর আল শামস বোঝে না, এইটা পাকিস্তানি মিলিটারি বোঝে না, ভুট্টো সরকার বোঝে না। রাজাকার কিন্তু এই শব্দটি আগেও ছিল না, এখনো নাই। রাজাকার হলো পাকিস্তানি মিলিটারিদের মিলেশিয়া বা আনসার, এইটার আর কি নামকরণটা হচ্ছে পাকিস্তানি মিলিটারিদের। তখন পূর্ব পাকিস্তানটা ছিল আর কি একটি প্রদেশ। 1971 সালের 16 ডিসেম্বর থেকে বাংলাদেশ, যেটা আর কি আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সেই জিয়াউর রহমানের সেই ভাষণটি আর কি বঙ্গবন্ধুর পক্ষে এইরকম ছিল। আই এম মেজর জিয়াউর রহমান, ডিক্লার্ড দিয়ার অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এখন আমাদের এই যে হজ উমরা, হজ প্যাকেজটা 5 লক্ষ টাকা, নিবন্ধন 70,000 টাকা। নিবন্ধন শুরু হয়ে গেছে। আমাদের বাংলাদেশের একজন হাজী সাহেবকে হজে যাইতে 1,90,000 টাকা খরচ। যদি 2.5 লক্ষ টাকা ভর্তুকি দেয় জিও আকারে, অর্থাৎ গভর্নমেন্ট অর্ডারের ভিত্তিতে, তাহলে আমাদের বাংলাদেশের 1,27,000 হাজী সাহেব ইজ এলিজেবল গোয়িং টু হজ। এর ভিতরের প্রায় 90% হইল ওই বাড়ির জমি জায়গা, খেতা, কাপড়, গরু, বাছুর, পুকুর, মাছ বিক্রি করে যায়। হজ থেকে ফিরে এসে দেখে তার গাড়ি নাই, বাড়ি নাই, ছেলে মেয়ে, বাল বাচ্চা, এরা সব না খেয়ে মরে। এই জায়গাটায় আমি এখনই সময়, আমাদের এখনই সময় হজ ধর্ম মন্ত্রণালয় ভিত্তিক প্রায় 25,000 কোটি টাকা এই হাজী সাহেবদের লাভের টাকা জমা আছে, যার ভিতর গত বছর আর কি এই যে ধর্ম উপদেষ্টা ইনি আর কি 15,000 কোটি টাকা হজ বরল করেছেন। এই যে মামুনুল এবং রেজাউল করিম, এই যে মামুনুলের পিতা আজিজুল হক, এই রেজাউলের পিতা এই যে কি বলে ফজলুল করিম, আমার পিরালি কলি, এই যে ফজলুল করিমের সাথে আমরা একসাথে আর কি পীর মুরিদিটা করতাম। আর এই যে ফজলুল কি বলে আজিজুল হক, মামুনুল হকের পিতা, বঙ্গসেনা তাড়ানোর আমি একজন সৈনিক। এরশাদের সময় আমরা আর কি নন আর্মস লাঠি সুটা নিয়ে সেই বঙ্গসেনাদেরকে এই বেনাপোল থেকে আর কি ওই বনগাতে তাড়িয়ে দিয়েছি। সেই মামুনুলের পিতাই ছিলেন আজিজুল হক। বাবারে মামুনুল হক, বাপের কাজটাই করো, পীর মুরিদি করো না, পাপ কামাই করো না, অভিযোগ অনুযোগ মানুষের মানেই হচ্ছে গুনাই কবিরা, মিথ্যাচার করিও না। এই জায়গাটায় আমি অনুরোধ করে বলছি, তোমার বাবাদের সাথে আমি পীর মুরিদিটা করেছি। আস্তাগফিরুল্লাহ, রাব্বুল আলামিন এদেরকে হেদায়েত দান করুন, এদেরকে হেদায়েত দান করুন। আস্তাগফিরুল্লাহ, আমিন। এখনকার যে প্রোগ্রাম আমাদের সেই 1971 সালের রণাঙ্গনের বঙ্গবন্ধুর সেই ভাষণটি জিয়াউর রহমান যেভাবেই প্রচার করেছিলেন আর কি, আই এম মেজর জিয়াউর রহমান, ডিক্লার দিয়ার অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ
ইন্ডিপেন্ডেন্স পীর মুরিদি আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বাংলাদেশ ব্যাপী হাফিজি হুল্লাতে ভরে গেছে হাফিজি হুল্লা কোনো ডিগ্রি নয় ওই যারা হাদিস কোরআন এখানটায় একটু পড়েছে জানে তাদের থেকে শুনে শুনে এরা একটা ডিগ্রি দিয়ে দিয়েছে হাফিজি হুল্লা এদের কোনো হাফেজ নয় কারি নয় মাওলানা নয় মুফতি নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাক কালামের ওপরে ফারেক পোস্ট গ্রাজুয়েশন করা নাই এই যে অন্যের থেকে শুনে নিয়ে এখানটায় যারাই যেটা করছো বাবারে আর তোমরা বয়ানটা যারা করছো এই যে রসুল সাল্লামের বিদায় হজের ভাষণ সব কিছু এর মধ্যে আছে এই যে 33 পয়েন্ট রসুল সাল্লাম কবুল করে নিয়েছেন আজ এই যে মুসলমানদেরকে ইসলাম ধর্মকে কবুল করে নিলাম এইটার ওপরেই থাকো এইটার ওপরেই বয়ান করো এইটার ওপরেই তোমরা তাফসিরটা করো তাফসিরের বই লেখো যেরকম এই যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর ওনার তাফসির 1986 সাল থেকে আমি বাইতুল মুকাররমের পূর্ব গেটে শুনতাম তো এই সাইদি হুজুরের মতো আমি 1986 সাল থেকেই উবাইদুল হক মাওলানা এই যে মুফতি কারি মাওলানা উবাইদুল হক মহোদয়ের মতো একজন এই যে বাইতুল মুকাররমের এখানটায় খতিব নিয়োগ দেওয়া হোক আর আব্দুল মালিক মহোদয় হাফিজিহুল্লাহ আপনি যদি এই জায়গাটায় আপনার যোগ্যতা এই যে মিলাদুন নবী উপলক্ষেই প্রমাণহীন হয়ে গেছে আপনি এখানে যদি থাকেনও আর কি বেতন নিবেন 14,000 1,83,000 টাকা নিবেন না আমি অনুরোধ করে একজন নিয়মিত মুসল্লি হিসাবে আরো অনেক মুসল্লিরও এই অভিযোগটা আছে কেউই কিন্তু জানে না যে আপনি কত টাকা বেতন নিয়ে যাচ্ছেন আর আপনার গায়ের ওপরে একটা ওই যে মুদি দোকানদারের ম্যানেজারের পোশাক এটাও বদল করে আল্লাহর ঘর কাবা শরীফের যেখানটায় আর কি ওই ইমাম সাহেবরা যেভাবে আর কি জুমার দিনের খুতবাটা পড়ান 52 নির্ধারিত খুতবা পড়বেন ওই যে পায়জামা পাঞ্জাবি জুব্বা টুপি পাগড়ির রুমাল আশা বা লাঠি 52 নির্ধারিত খুতবা এর বাইরে যাবেন না আর এইটা আমি আব্দুল মালিক মহোদয় হাফিজিহুল্লাহ আপনার জন্মটা 1974 সালে আপনি আমার থেকে বয়সটাই অনেক কম এইদিকে ইসলামিক লেখাপড়া বলেন আর যেটাই বলেন না কেন আপনি ওই যে 16টি প্রবন্ধ লিখেছেন এই প্রবন্ধগুলো আপনি তো আর রবীন্দ্রনাথের কোনো শিষ্য নন এগুলো ঘোষণা দিয়ে বাদ করেন আল কাউসার সংবাদপত্রের মাসিক সংবাদপত্রের আপনি বলছেন প্রকাশক সম্পাদক পরিচালক মিথ্যাচারটা আর করবেন না আল কাউসার সংবাদপত্রের যিনি অরিজিনাল মালিক তিনি আমাদের সংবাদপত্র পরিষদের সদস্য আর কি আমি দি ডেইলি নিউজ স্টার সংবাদপত্র ছাড়াও দৈনিক সবার আগে দৈনিক বেনাপোল দৈনিক এই যে সাপ্তাহিক বাংলার 21 সাপ্তাহিক 21-এ দি ডেইলি নিউজ স্টার সম্পাদক প্রকাশক এই জায়গাটাই আর কি রাব্বুল আলামিন এই রকম পাক কালাম হাদিস নিয়ে যারা বৈষম্য করছে মিথ্যাচার প্রকাশ করছে এদেরকে হেদায়েত দান করুন আস্তাগফিরুল্লাহ আমিন আস্তাগফিরুল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 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 আল্লাহু আকবার 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 আল্লাহু 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 আল্লাহ 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 আল্লাহু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আস্তাগফিরুল্লাহ 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 লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাফেজ সাহেব ওই সূরা ফাতিহাটা সুন্দর করে পড়ে দোয়া করে দাও আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজকের এনএস টিভির সকল প্রোগ্রাম সমাপ্ত করছি 14 অক্টোবর 2025, এনএস টিভি ভবন, নিউজ স্টার ডিজিটাল স্টুডিও।